গেছে বেশ কিছুদিন। এই কয়দিনে খানবাড়িতে যেন এক অদ্ভুত নীরবতায় ধুলো জমেছে। আরশি, শিহাব আর আরফা, নিহাল যার যার মতো চলে গেছে। তুরা আর রৌদ্রের সম্পর্ক এখন বেশ স্বাভাবিক আর প্রাণবন্ত, কিন্তু তিথি আর আয়ানের সম্পর্কটা যেন এক ভাঙা পথে এসে দাঁড়িয়েছে। আয়ান আগের মতো একটু তিথিকে বিরক্ত করে না, এক প্রকার কথাই বলে না। রাত বাড়লে সে নিজের বিছানা ছেড়ে সবসময় সোফাতে ঘুমায়। তিথি যদি কখনো সামনে পড়ে যায়, আয়ন এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন সে কোনো অচেনা কেউ। আয়নের এই অবিশ্বাস্য বদলে যাওয়া কেন জানি তিথি মেনে নিতে পারছে না। সে মুক্তির জন্য সে সময় ছটফট করতো, সেই মুক্তি এখন তাকে শান্তি দিচ্ছে না, বরং এক অসহ্য যন্ত্রণা দিচ্ছে, যা সে স্পষ্ট অনুভব করতে পারছে। আর রৌদ্র আর আয়ান এখন অফিসের কাছে অসম্ভব ব্যস্ত থাকে। দুপুরের সময় তিথি রুমে শুয়েছে। বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন মাথা ঘুরায়, বারবার বমি পায়। ভেবেছিল বিষয়টা তনুজা খানকে বলবে, কিন্তু পরক্ষণে ভাবলো হয়তো ঋতু পরিবর্তনের কারণে শরীরটা একটু অসুস্থ হয়েছে। তবে তিথিকে একটা দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল। এই মাসে তার পিরিয়ড হয়নি, অনেকদিন আগে ডেট ওভার হয়ে গেছে। তিথি সিদ্ধান্ত নিল আজ বান্ধবীর বাসার নাম করে সে একবার ডাক্তারের কাছে যাবে। যে এইভাবে সেই কাজ, বাড়ির বড়দের কাছ থেকে বিদায় নিয়ে সে সোজা ডাক্তারের চেম্বারে চলে যায়। ডাক্তার তিথির সমস্যার কথা শুনে একটা প্রেসক্রিপশন কিট দিয়ে ওয়াশরুম থেকে স্যাম্পল নিয়ে আসতে বলে। তিথি ডাক্তারের কথা মতো কাজ শেষ করে কিটটা ডাক্তারের হাতে এনে দেয়। ডাক্তার কিটের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, এ কি দেখছি আমি? তিথি অবাক হয়ে ডাক্তারের দিকে তাকায়। ডাক্তার তখন হাসি মুখে আনন্দিত গলা বলে, অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন, আপনি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে তিথির মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। তার চোখের পাপড়িগুলো অসম্ভবভাবে কাঁপতে লাগলো। শরীরের তাই এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। সে আয়নের কাছ থেকে প্রতিনিয়ত মুক্তি চাচ্ছে, আর সেই আয়নের ভালোবাসার ফসল তার শরীরের ভিতর তিল তিলে বড় হচ্ছে। এই খবরে তিথি খুশি হবে নাকি কাঁদবে তা সে ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তিথি কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ডাক্তারের কাছ থেকে বিদায় নিল। বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে, কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দিল সে। বালিশে মুখ গুজে তার সেই কান্নার শব্দ যেন ঘরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগলো। এখন সে কি করবে? আয়ানকে কি বলবে এই খবরটা? কিন্তু আয়ান যদি এখন মুখ ফিরে নেয়? তিথি আয়ানকে কম আঘাত করেনি, শুধু কথার বাণে বিদ্ধ করে নেই, সে আয়নের গায়ে পর্যন্ত হাত তুলছে। অথচ আয়ন একবারের জন্য পাল্টা আঘাত করেনি, এমনকি কারো কাছে কোনো অভিযোগ পর্যন্ত জানায়নি। আয়নের সহ্য শক্তি আর নীরবতা এখন তিথির কাছে পাহাড়সম অপরাধের বোঝা মনে হচ্ছে। আয়নে এড়িয়ে চলাটা তিথি এখন আর কোনোভাবে সহ্য করতে পারছে না। তার বুক ফেটে কান্না আসছে, ভীষণ কষ্ট হচ্ছে, নিজের উপর চরম ঘৃণা হচ্ছে তার। আজ তার খুব ইচ্ছে করছে আয়ান যখন রুমে আসবে তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আয়ান, আমি এর মুক্তি চাই না, আমি তোমাকে চাই। আমাদের এই অনাগত সন্তানের সাথে নিয়ে আমি তোমার হয়ে সারা জীবন থাকতে চাই। রাত 8টা, খানবাড়ি। রৌদ্র আর আয়ান অফিস থেকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরল। প্রচণ্ড কাজে চেপে দুজনে বেশ ক্লান্ত। তারা এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। এদিকে তুরা গত কয়েকদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, সারাক্ষণ বমি বমি ভাব, কিছু মুখে দিলে উগরে আসে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে রৌদ্রকে আসতে দেখে নিচে নামার জন্য পা বাড়ালো, কিন্তু রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে নেমে যাবে কয়েক পা এগোচ্ছে, অমনি পুরো পৃথিবী তার চোখের সামনে বনবন করে ঘুরতে লাগলো। মাথা চক্কর দিয়ে তুরা ফ্লোরে ধপ করে বসে পড়ল এবং পরক্ষণে গল গল করে বমি করে দিল। সোফায় বসা রৌদ্র তুরার এই অবস্থা থেকে পাগলের মতো ছুটে এলো। তুরাকে আগলে ধরে অস্থির হয়ে বলতে লাগলো, কি হয়েছে তুরা? এভাবে বমি করছে কেন? শরীর কি খুব খারাপ লাগছে? তুরার বমির শব্দ শুনে তনুজা খান রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি তুরার পাংশুটে মুখ আর ঠান্ডা হাত দেখে বেশ ঘাবড়ে গেলেন। রৌদ্রের দিকে তাকিয়ে তাগাদা দিয়ে বললেন, রৌদ্র, তাড়াতাড়ি ডাক্তারকে কল দে।
তুরার হাত পা এমন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? রৌদ্র আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে এলেন। রৌদ্র তুরাকে কোলে করে তুলে নিয়ে রুমে এনে শুয়ে দিলেন। ডাক্তার আসার পর সবাই রুম থেকে বেরিয়ে যেতে বললেন, শুধু রৌদ্রকে থাকতে বললেন। ডাক্তার তুরাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তুরার রক্তচাপ বেশ কম। ডাক্তার সরাসরি তুরার দিকে তাকিয়ে নিচু স্বরে প্রশ্ন করলেন, মিসেস তুরা, আপনার পিরিয়ড হয় না কতদিন ধরে? তুরা কিছুটা লজ্জা পেল। পরিস্থিতি বুঝে খুব আস্তে করে বলল, এই মাসে হয়নি, অনেক দিন হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে। ডাক্তারের মুখে মুহূর্তে খুশির ঝলক ফুটে উঠল। তিনি যা সন্দেহ করছিলেন তাই ঠিক। ডাক্তার এবার সরাসরি রৌদ্রের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রৌদ্র, আপনি আপনার পরিবারের সবাইকে এই রুমে ডেকে নিয়ে আনুন তো। রৌদ্রের বুকটা ধক করে উঠল। সে অস্থির হয়ে বলে, কেন ডাক্তার, তুরের কী হয়েছে? ও ঠিক আছে তো? কোনো বড় সমস্যা নেই তো? ডাক্তার শান্ত গলায় হেসে বললেন, আপনি আগে সবাইকে ডাক দিন, আমি সবার সামনে বলছি। রৌদ্র ডাক্তারের কথা মতো এক ছুটে গিয়ে সবাইকে ডেকে এলো। আনোয়ার খান, আশিক খান, তনুজা খান সবাই অস্থির হয়ে রুমে ঢুকলেন। সবার চোখ মুখে চরম উৎকণ্ঠা। ডাক্তার সবার দিকে একবার তাকিয়ে তারপর সরাসরি আনোয়ার খান আর আশিক খানের দিকে তাকিয়ে মুখে চাওয়াচুই হাসি ফুটিয়ে বললেন, আপনারা দাঁড়িয়েছেন কেন? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসুন। দাদা আর নানা হওয়ার খুশিতে বাড়িতে নতুন অতিথি এসছে। মিস্টার আব্রাহাম খান রুদ্র বাবা হতে যাচ্ছেন, আর আপনারা দুজন প্রমোশন পেয়ে দাদা থেকে নানা হয়ে যাচ্ছেন। ডাক্তারের মুখ থেকে অমৃতবাণী শোনা মাত্র ঘরের গুমট পরিবেশ মুহূর্তে আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠল। খুশিতে তনুজা খানের চোখ ছলছল করে উঠল। সবাই সমন্বয় স্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আনোয়ার খান আর আশিক খান তো আনন্দে একে অপরকে জড়িয়ে দিলেন। কিন্তু রৌদ্র, সে যেন এক পলকে পাথরের মতো জমে গেল। তার চারপাশের সব শব্দ যেন ফিকে হয়ে গেল। কথা বলার মতো সামান্য শক্তিটুকু সে হারিয়ে ফেলছে। ডাক্তার কি বলল? সে বাবা হতে যাচ্ছে। আর তুরার ভালোবাসা একটা ছোট্ট প্রতিচ্ছবি এই পৃথিবীতে আসতে চলছে। এখন তাকে কেউ আদো আদো বলে দিয়ে বাবাটা বলে ডাকবে না। এই অভাবনীয় খুশি রৌদ্র যেন নড়াচড়া করতে ভুলে গেল। সে শুধু অপলক দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা তুরার দিকে তাকিয়ে রইল, যার চোখে তখন আনন্দ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। রৌদ্রের মনে হলো আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ ধন হাতে পেয়েছে। ডাক্তার চলে যেতে আনোয়ার খান আর আশিক খান খুশিতে আত্মহারা হয়ে রাতে মিষ্টি আনতে বেরিয়ে পড়লেন। বাড়ির পরিবেশটা যেন এক লহমায় বদলে গেল। আয়ানও খুব খুশি হলো। যদিও সে বাবা হওয়া বাস্তবের অভিজ্ঞতা জানে না, তবে রৌদ্রের মুখে চওড়া হাসি থেকে সে বুঝতে পারল এই অনুভূতিটা আসলে কতটা স্বর্গীয় সুখ। তুরার সাথে সবাই একে একে দেখা করলো। রৌশানী খান তো না নাতি নাতনির আসার কথা ভেবে অনেক আদর করলেন। তুরা লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সে চোখ তুলে একবার রৌদ্রের দিকে তাকাতে পারছে না। ধীরে ধীরে যখন সবাই ঘর থেকে বেরিয়ে গেল, তখন রুমে শুধু রৌদ্র, তুরা। রৌদ্র এতক্ষণ নিজেকে কোনো মতে ধরে রেখেছিল। এবার সে ধীরে ধীরে পা বাড়িয়ে তুরার কাছে গেল। তারপর হুট করে এক ঝটকায় তুরার পেট জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। পাগলের মতো আবল তাবল বকতে শুরু করল, তুরা, আমি বাবা হবো তাই না? সত্যি তো? এইখানে কি আমার অংশ বড় হচ্ছে? পৃথিবীতে আসার পর আমাকে বাবা বলে ডাকবে? রৌদ্রের এই দিশেহারা পাগলামি দেখে তুরার ঠোঁটে এক চিলতে মায়াভরা হাসি ফুটে উঠল। সে পরম মমতায় রৌদ্রের এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে মৃদুস্বরে বলল, আপনি খুশি হয়েছেন তো? রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। খুশিতে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে ধরা গলা বলল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুরা, আমি আজকে কতটা কি দিয়েছো, সব থেকে বড় সুখটাই দিয়েছো। আমি আজ নিজের জীবন থেকে বেশি খুশি হয়েছি। রৌদ্র নিজের চোখের পানিটুকু মুছে নিয়ে তুরার কপালে গভীর চুমু খেলো। তারপর তুরার দুটো হাত নিজের হাতের মুঠে শক্ত করে নিয়ে আবেগীয় গলে বলল, জানি না কেন, কিন্তু এতদিনে বুকের ভেতর কোথায় যেন একটা সূক্ষ্ম শূন্যতা অনুভব করছে। আজ বুঝতে পারছি সেই ফাঁকা জায়গাটা ছিল বাবা হওয়ার আকাঙ্ক্ষা। আজ আমি সত্যি সত্যি বাবা হতে যাচ্ছি তোরা। আজ আমি নিজেকে পুরোপুরি পূর্ণ করছি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ। রৌদ্র যেন হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলছে। সে তুরার হাত জড়িয়ে ধরে তার হাতে পাগলের মতো চুমু খেতে লাগলো। তুরা অবাক হয়ে দেখছে রৌদ্রের রূপ। সে জানতো রৌদ্র খুশি হবে, কিন্তু এতটা বাবার আনন্দে যে একটা মানুষ এভাবে কাঁদিয়ে দিতে পারে তা আজ প্রথম দেখলো। রৌদ্রের এই পবিত্র পাগলামি দেখে তুরা নিজের চোখ ভিজে উঠল। খানবাড়ি এখন উৎসবের আমেজ, সবার মুখে হাসি, সবার মনে আনন্দ। কিন্তু এই প্রদীপ জ্বালানো হাসির নিচে সে আর একটা প্রদীপও জ্বলছে না, তা কেউ টের পেল না। এত হাসি কান্নার মাঝে লুকোনো রয়ে গেল
একটা বিশাল সুখবর। এই বাড়িতে শুধু রৌদ্রতুরের সন্তান নয়, চুপি চুপি ডানা মেলছে আরও এক নতুন প্রাণ। তিথির গর্ভে বেড়ে উঠছে আয়ানের সন্তান। তিথি ও তুরার খবরটা জানতে পেরে মনে মনে ভীষণ খুশি হলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো আজ যদি সে নিজের খুশির খবরটা সবাইকে দিত, তবে পুরো খানবাড়ি আজ তাকে নিয়ে আনন্দ উৎসবে মরে যেত। কিন্তু সেই সাহস তিথির হলো না। অপরাধ বোধে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আজ তিথি মনে মনে শক্ত প্রতিজ্ঞা করেছে, যাই হয়ে যাক সে আয়ানের সাথে কথা বলবে। এভাবে দিনের পর দিন একজনের অস্তিত্বকে অস্বীকার করে বেঁচে থাকা যায় না। এভাবে বেঁচে থাকলে নিজের দম আটকে মারা যাবে। রাত এখন নিস্তব্ধ, চারিদিকে কোনো কোলাহল নেই, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আয়ান বুকে হাত ভাঁজ করে ব্যালকনিতে দাঁড়িয়েছে। তার শূন্য দৃষ্টি আকাশের নক্ষত্রের মাঝে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তিথি গুটি গুটি পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আয়ান কারো উপস্থিতি টের পেয়ে নড়ল না, আগের মতোই পাথর মতো দাঁড়িয়ে রইল। তিথি সাহস সঞ্চয় করে অনেক কষ্টে খুব নিচু স্বরে ডাক দিল, আয়ান। তিথির গলাটা থরথর করে কাঁপছে। আয়ান তিথির কণ্ঠ শুনে তার দিকে ফিরল না, সামনের দিকে তাকিয়ে খুব নিচু শীতল গলা বলল, কিছু বলবি? আয়নের এই ভাবলেস নিষ্ক্রিয়তা তিথিকে আর সহ্য হলো না। তার ভেতরে রাগ, অভিমান, জেদ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সব অপরাধ স্বীকার করে নিয়ে সে একছুটে গিয়ে আয়নকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে দিল। আয়নের পিঠে মুখ গুজে কান্না ভেঙে পড়ে বলল, আয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা আঘাত করেছি। আমি সত্যি অনেক বড় ভুল করেছি আয়ান। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন জানি তোমার এই চুপচাপ থাকা আমি একদমই মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, এই বুকে যন্ত্রণা হচ্ছে। প্লিজ আয়ান, তুমি আগের মতো হয়ে যাও। আমাকে বকা দাও, শাসন করো, কিন্তু এভাবে চুপ থেকো না। তিথির চোখের জল আয়ানের টি শার্টের পেছন ভেজে একাকার। কিন্তু আয়ান এক চুলও নড়ল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। এটাই হয়তো কঠিন বাস্তবতা। মানুষ যখন চুপ হয়ে যায় তখন ভেতর থেকে হারিয়ে যায়। তখনই অন্যরা তার কদর বুঝতে শুরু করে। আয়ন খুব ঠান্ডা আর নির্লিপ্ত গলায় বলল, একদম ভালো লাগছে না তিথি। তোর কান্না বড্ড বিরক্তকর। আমায় ছাড়, কান্না করতে হলে বাইরে গিয়ে কর। তিথি আজ দমে যাওয়ার পাত্রী নেই। আয়নের তাচ্ছিল্য শীতল ব্যাপার সে তার প্রাপ্য, সেটা খুব ভালো করে জানে। আয়ন থেকে ছেড়ে দেওয়ার কথা বলল, তিথি তার বাঁধন আরও শক্ত করে ধরল। সে আয়নের পিঠের সাথে লেপ্টে থেকে ডুকরে কেঁদে উঠল। তার কান্নায় আজ কোনো অভিনয় নেই, আছে শুধু এক বুক হাহাকার। ছাড়বো না। যতক্ষণ তুমি আগের মতো আমাকে শাসন করছো না, বকা দিচ্ছ না, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আয়ন প্লিজ, সত্যি আমার খুব খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমার বুক ফেটে যাচ্ছে। আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম ঠিকই, কিন্তু ওটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তাই মুক্তি আমাকে শান্তি দেয়নি আয়ন, বরং তার থেকে দ্বিগুণ যন্ত্রণা দিচ্ছে। আমি এর মুক্তি চাই না, আমি তোমাকে চাই। আমার সেই আগের আয়ানকে চাই। তিতির আকুতি শুনে আয়ান এক কর্কশ খিলখিল হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, ছিল কেবল এক বিষাদ আর অবজ্ঞা। সে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে, কি বললি, বুকে কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে? সে তো সেটা আমার কাছে কেন বলছিস? যেখানে গেলে তোর ভালো লাগবে, শান্তি পাবে, সেখানে না? তোর মুক্তি দরকার ছিল, তুই তো পেয়ে গেছিস। তবে আবার কেন আমার কাছে এসেছিস? শুনে রাখতে দি, মন এমন একটা জিনিস যা সবসময় একরকম থাকে না। আমার একটা মন ছিল, যেই মন প্রাণে শুধু তোকে দেখতে চাইতো। কিন্তু সেই মনটা কেমন জানি হয়ে গেছে। এখন তোকে দেখলে সেই মনটা একদম স্থির আর চুপ হয়ে যায়। আগের মতো আর পাগলামি করে না। মনে হয় তোর ব্যবহারে আমার মনটা আজ মরে গিয়ে চুপ হয়ে গেছে। আয়নের এই কথাগুলো তিতির কানে তপ্ত সীসার মতো আর বিঁধল। আয়নের এক মুহূর্ত দাঁড়ালো না। সে খুব নির্লিপ্ত গলায় যোগ করলো, যাই হোক, এসব ফালতু কথা বলে আর সময় নষ্ট করিস না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ছাড় আমায়। বলে আয়ান এক ঝটকায় তিথির বাঁধন ছাড়িয়ে রুমে চলে গেল। সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তিথির দিকে ফিরেও তাকালো না। তিথি ব্যালকনিতে একা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার কান্না দেখার মতো আজ কেউ নেই। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার করা ভুলের মাসুল কতটা ভয়াবহ। সে আর যে আয়ান সারাক্ষণ তাকে জ্বালিয়ে মতো, সে তার চোখের এক ফোঁটা পানি দেখলেও পুরো বাড়ি মাথায় তুলত, সেই আয়ান আজ তার অঝোর কান্না থেকে একটু বিচলিত হন না। মানুষ কতটা গভীর আঘাত পেলে এভাবে জ্যান্ত পাথর হয়ে যায়। তিথি আজ তা চোখের সামনে দেখতে পেল। তিথি নিজের পেটে আলতো করে হাত রাখলো, চোখের জল মুছে বিড়বিড় করে বলল, বাবু দেখো, তোমার বাবা আমার উপর রাগ করছে। তুমি তাড়াতাড়ি এসে তোমার বাবাকে বলে দাও তো, তোমার মাম্মামকে মাফ করে আগের মতো কাছে টেনে নিতে, আগের মতো শাসন করতে। জানো, তোমার মাম্মামের খুব কষ্ট হচ্ছে।
বুকে অনেক ব্যথা করছে, যে এই ব্যথার ওষুধ শুধু তোমার বাবার কাছে আছে, কিন্তু আজ আমার অপরাধে সে আমাকে সেই ওষুধ দিচ্ছে না। পরের দিন খানবাড়িতে যেন রাজকীয় উৎসবে সাজসজ্জা পড়ে গেল। সকাল থেকে শোরগোল শুরু হয়েছে। আশি, শিহাব, নেহাল, আরফা সহ দূরের আত্মীয় স্বজন খবর পেয়ে চলে এসেছে তুরাকে দেখতে। বাড়ির প্রথম নাতি নাতনি আসবে সেই আনন্দে তুরাকে যেন সবাই মিলে মাথার উপর তুলে রাখছে। রৌশানী খান তো বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাইকে কড়া নির্দেশ দিয়েছে, যেন তুরাকে এক পাও মাটিতে না ফেলে, যা লাগে সব হাতের কাছে চলে যাবে। তনুজা খান রান্নাঘর আর তুরার রুমের মাঝে পাগলের মতো দৌড়দৌড়ি করছেন। বারবার এসে জিজ্ঞেস করছেন, তোরা কি খেতে ইচ্ছে করছে বল, ঝাল নাটক, তুই যা বলবি আমি এক্ষুনি নিজ হাতে রান্না করে দেবো। আনোয়ার খান আর আশিক খান তো এক কাঠি সারস, বাচ্চা এখনো পৃথিবীতে আসে না, অথচ এখনই বড় বড় শপিং পেপারে খেলনা আর ছোট জামাকাপড় নিয়ে হাজির। এক কথায় পুরো খানবাড়ি এখন ওই অনাগত নতুন অতিথির খুশিতে মগ্ন। রৌদ্র সোফায় বসে এই উৎসব অনুষ্ঠানটা খুব আয়েশ করে উপভোগ করছিল। সে একটু দূরে দাঁড়িয়ে রৌদ্রকে একা পেয়ে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসলো। তারপর হালকা গলা খাঁকড়ে দিয়ে বাঁকা বলে, হুম, তো রৌদ্র সাহেব শেষমেশ বাবা হয়ে যাচ্ছেন, বাহ, খবরটা কিন্তু বেশ রোমান্টিক। রৌদ্র শিবের রসিকতা বুঝতে পেরে ওর দিকে তাকালো। বুকে একটা আত্মবিশ্বাসে হাসি ফুটিয়ে সে শান্ত গলে বলল, খবরটা যখন তোর কাছে এতই ভালো লেগেছে, তাহলে তুইও খবরটা কিনে ফেল না। শিবের একদম আকাশ থেকে পড়ল। সে রৌদ্রের দিকে বড় বড় চোখে তাকিয়ে অবাকে জিজ্ঞেস করলো, খবর আবার মানুষ টাকা দিয়ে কেনে কেন? কসম ভাই, কোনো দিন শুনিনি। খবর আবার কিভাবে কেনে শুনি? রৌদ্র একটা রহস্যময় হাসি দিয়ে শিয়াবের কাঁধে হাত রাখলো। আশেপাশে তাকিয়ে দেখলো আশি সেখানে আছে কিনা। তারপর নিচে শুলো, বোকা, খবর তো বাজারে বিক্রি হয় না। আশিকে একটা গিফট কিনে দিবি, ডিনার করাবি, তারপর দেখবি তোকে এমন একটা গুড নিউজ বা খবর ফ্রিতে উপহার দিচ্ছে, বুঝলি কিছু? রৌদ্রের কথার মানে বুঝতে পেরে শিয়াবের কান মুখ লাল হয়ে গেল। সে হড়বড় বলল, ধুর শালা, তুই দিন দিন যা অশুভ হচ্ছিস, আমি তোর বোন জামাই লাগি, এটা ভুলে যাস। শিয়াবের কথায় রৌদ্র হেসে আরও একটি ঘেঁষে বসলো। সে শিয়াবের কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে বন্ধুর মতো আস্থার সাথে বলল, শোন, তুই আমার বোন জামাই হবার আগে আমি তোকে বন্ধু মনে করি, তাই কোনো লজ্জা নেই। আমি জাস্ট তোকে হিন্টস দিলাম যে এবার তোদেরও একটা গুড নিউজ দেওয়ার সময় এসেছে, সো মাইন্ড ইট। শিহাব রৌদ্রের কথায় লাল হয়ে তাকিয়ে রইল। এদিকে আরফা আর নিহালের মধ্যে চলছে অন্য কাণ্ড। আরফাকে এক প্রকার জোর করে টেনে এসে নুমে নিয়ে এলো নিহাল। তারপর বিছানায় হালকা করে আশ্রে ফেলে দরজাটা আটকে দিল। আরফা বিরক্তি নিয়ে উঠে বসে চিৎকার করল, আপনার সমস্যা কি বলুন? আমাকে এইভাবে জানোয়ারের মতো টেনে রুমে নিয়ে আনলেন কেন? মান সম্মান কি একদম শেষ করে দিলেন? নেহাল আরফার সামনে এসে হাত নেড়ে অস্থির হয়ে বলতে লাগলো, কেন এলাম বোঝো না? ওইদিকে দেখো না রৌদ্র কীভাবে কলারুচি বাপ হয়ে বসেছে, আর আমি এখানে বসে বসে ঘোড়ার ডিম পাড়ছি। রৌদ্রকে ওই সম্মানটা দেখেছো, বাড়ির সবাই ওকে নিয়ে মাতামাতি করছে, আমারও এখন এই সম্মানটা চাই। মানে সহজ কথা হলো, আমিও এখন বাবা হতে চাই। তাই আমি ঠিক করছি তোমাকে এখনই বাচ্চার আম্মু বানাবো। নেহালের কথা শুনে আরফার চক্ষু চড়ক গাছ। সে হতভম্ব হয়ে তোতলাতে তোতলা বলে, কি, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে, নাকি পাগলাগার থেকে ছাড়া পেয়েছেন? এসব কি আজে বাজে বকছেন আপনি? নেহাল ততক্ষণে সিরিয়াস মুডে। সে শার্টের উপরে বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। আরফার দিকে শিকারি বেড়ালের মতো ধীর পায়ে এগিয়ে যেতে বেশ রোমান্টিক, কিন্তু যেতে গেলাম, একদম ঠিক ধরেছ, আমার মাথায় বিরাট সমস্যা, আর এই সমস্যা হচ্ছে আমি বাপ হওয়ার পরে ঠিক হয়ে যাব। এখন কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো কাছে এসো, তোমাকে আজ বাচ্চার আম্মু বাড়িয়ে ছাড়বো। নেহাল হাত বাড়িয়ে আরফাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরফা এক দুর্দান্ত ভাইব দিয়ে বিছানা থেকে সরে গেল। নেহাল আরফাকে ছোঁয়ার আগে সে চিতার মতো দৌড়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা আটকে মুখ বের করে ভেঙচি কেটে বলল, ওরে আমার বাবা হওয়ার শখ রে, আপনি একাই রুমে বসে বসে খাটকে বাচ্চার আম্মু বানান, আমি গেলাম। বলে আরফা দৌড় দিল। নেহাল বেচারা ধরতে গিয়েও ধরতে পারল না। সে চরম অসহায় মুখ করে ধপ করে খাটে বসে পড়ল। দুই হাতে মাথার চুলগুলো জট পাকিয়ে এলোমেলো করে দিয়ে আক্ষেপ সুরে বিড়বিড় করলো, বউ রে বউ, আমার এই কষ্টের হাহাকার তুই বুঝলি না। পাষাণ বউ একটা, রৌদ্রের সম্মান দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই আমাকে খাট নিয়ে থাকতে বলছিস? যা, আর কোনোদিনও তোর বাচ্চার আম্মু বানাবো না। ওইদিকে ছাদে শিয়াবও মেতে উঠছে অন্য দুষ্টিমিতে। আশিকে জোর করে এক কোণে এনে দেওয়ালে চেপে ধরে বেশ কায়দা করলো, শোনো বউ, আমি কবে বাবা হব? তোমার ভাইকে ওভাবে কলার উঁচিয়ে ঘুরতে দেখে আমার বড্ড হিংসে হচ্ছে।
আশি শিহাবের এমন সোজা সাপটা কথায় লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সেও কম যায় না। শিহাবের কাঁধে 2 হাত রেখে নাকটা হালকা টেনে নিয়ে আদ্র গলা বলল, ওলে আমার কিউটি জামাই, বুঝি এখন বাবা হওয়ার শখ জেগেছে? শিহাব বাচ্চার মতো মাথা নেড়ে সায় দিল, অনেক শখ। আশি হেসে বলল, পাগল, আল্লাহ যেদিন চাইবে সেদিন হবে, ধৈর্য ধরুন। কিন্তু শিহাব এবার আশির কোমর জড়িয়ে এনে একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু তার আগে আমাদের তো একটু হার্ডওয়ার্ক বা চাকরি করতে হবে, তাই না? আমরা নিজেরা চাকরি না করে শুধু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কীভাবে দেবে? আশি প্রথমে শিহাবের এই চাকরির মানে বুঝতে পারল না। সে বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে রইল। শিহাব এবার আশির কানে আরও একটু গভীরে গিয়ে ফিসফিস করল, বুঝলে না? মানে বাবা হওয়ার জন্য তো আমাদের আগে খাট ভেঙে চাষবাস করতে হবে। তাহলে চলো আজ থেকে খাট ভাঙা শুরু করি। শিহাবের এমন নির্লজ্জ রসিকতা আশির সারা শরীর লজ্জায় শিউরে উঠল। সে শিহাবের কাঁধে একটা হালকা চাপড় মেরে মুখ লুকিয়ে বলল, যান, আপনার কি একটু লজ্জা করে না? মুখে কি একদমই আটকায় না এসব? শিহাবের কথা আশির লজ্জায় নুয়ে পড়ছে। শিহাব আশিকে আরও পরম আবেশে নিজের বুকের মাঝে টেনে নিল। আশির কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কিন্তু ভালোবাসা মাখা গলা বলল, শুধু লজ্জা পেলে কি আমার বাবা হওয়ার শখ পূরণ হবে? শোনো আশি, বাবা হতে গেলে মাঝে মাঝে একটু অসভ্য, একটু ঠোঁটকাটা আর নির্লজ্জ হতে হয়। আর আমি যেহেতু বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন থেকে আমি তোমার কাছে অসভ্য নির্লজ্জ জামাইটা। ধরো, আমাদের ভালোবাসা হবে এখন নির্লজ্জ ভালোবাসা, যেখানে এক ফোঁটা লোক দেখানোর লজ্জা থাকবে না। থাকবে শুধু আমাদের দুজনে একান্ত পাগলামি। বুঝলি আমার মিষ্টি বউ? শিহাবের এমন খোলামেলা কথায় আশি যেন লজ্জায় লাল হয়ে গেল। সে শিহাবের শক্ত বুকের উপর ছোট ছোট কিলঘুষি মারতে মারতে মুখ লুকিয়ে আদুরে গেল, অসভ্য একটা। শিহাবের সেই গালমন্দটুকু যেন সুধা মনে গ্রহণ করল। সে আশিকে আরো শক্ত করে বাহুবন্দি করে তৃপ্তির হাসি হেসে বলল, আমি অসভ্য, তবে শুধু তোমার জামায় অসভ্য জামাই। আশি আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। সেও শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের ধুকপুকানি শুনতে লাগলো। ছাদের শান্ত বাতাসে যখন কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ, দুজনে চোখ বন্ধ করে নিজেদের এই সুন্দর মুহূর্তকে তো অনুভব করলো। সময়টা শীত নেমে এসেছে। বিকালে মিঠে রোদ এসে পড়তে চারিদিকে হালকা হিমেল হাওয়া বইতে শুরু করছে। শীতের এই আমেজটুকু গায়ে মাখতে খানবাড়ির সবাই ছাদে জড়ো হয়েছে। তুরা, আশি, তিথি আর আরফা এই চারজনে এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি আর আড্ডায় মগ্ন। বিশেষ করে তুরাকে নিয়ে সবার আধিক্যতার শেষ নেই। তাদের এই কিছু দূরে দাঁড়িয়েছে অসভ্য বাহিনী থুকু, বাড়ির 4 কীর্তি সন্তান আর মেজামাই, রুদ্র, শিহাব, আয়ান আর নেহাল। রৌদ্র আর শিহাব মাঝে গোপন হাসি ঠাট্টা চলছে, আর আয়ন বারবারের মতো কিছুটা চুপচাপ আর কফির মগ হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আড্ডার মাঝে নিহার শয়তানি হাসি দিয়ে আয়নের দিকে তাকালো। সে বেশ গলা চড়িয়ে বলল, তো আয়ন ভাই, রৌদ্রতে লাইন চলে এসছে, পাক্কা বাপ হয়ে গেল। আপনার খবর কবে শুনবো বলেন? আপনি কি সারা জীবন ওই গম্ভীর মুখ করে বসে থাকবেন, নাকি ভাতিজা টাতিজা দেখাবেন আমাকে? আয়নের সিরিয়াস ভাব দেখে নেহাল একটু থমকে গেল। আয়ান দমে যাওয়ার পাত্র নয়। সে কফির মগটা হাতে নিয়ে বেশ ভাব নিয়ে বলল, আসলে নেন, আপনিও তো ভুলে যাচ্ছেন আমি আপনার বড় সম্বন্ধে শালক বলে কথা। তাই বুঝে শুনে প্রশ্ন করবে কেমন? আয়নের এই সুমন্দি মার্কা গম্ভীর বলি শুনে সে হো হো করে হেসে উঠল। সে আয়নের পিঠে এক ধুম করে চড় বসে বলল, ধুর শালা, ওই সুমন্দি টুমন্দি বাড়ির ভেতরে রাখ। এখানে আমাদের আশেপাশে কোনো বউ নেই। এই মুহূর্তে আমরা সবাই অনলি সিঙ্গেল, জাস্ট বন্ধু। নিহাল যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। শিহাবের সিঙ্গেল হওয়ার দাবি শুনে এক মুহূর্তে শয়তানি চাল চাললো। সে হঠাৎ আশির দিকে মুখ ফিরিয়ে বেশ গলা উঁচিয়ে বলল, ও হ্যাঁ, আশিকে দেখতো, দেখ তোর জামাই কি কয়, 2 দিন পর 2-3 বাচ্চার বাপ, সেই লোক বলছে সে নাকি সিঙ্গেল। তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে আয় তো, এই সিঙ্গাপুরকে একটু ঝাঁটাপেটা কর, সোজা কর। শিহাবের এই অন্তরাত্মা খাঁচা থেকে বের হওয়া দশা। নেহাল যে এভাবে ধরিয়ে দিবে ভাবতে পারেনি। সে তড়িঘড়ি করে নেহালের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, শালা বেঈমান, বন্ধুত্বের নামে কলঙ্ক। দূরে দাঁড়িয়ে থেকে আশি নেহালের সব কথা পরিষ্কার শুনতে পেল। সিঙ্গেল বা ঝাঁটা শব্দগুলো শুনে অবাক হয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল। শিহাব দেখলো আশি তার দিকে তাকিয়েছে। অমনি সে দাঁত বের করে কাঁচে মুচে হাসি দিল। তারপর নেহালের উপর হাত সরিয়ে হাঁপ ছেড়ে বিড়বিড় করে নেহালকে বলল, তোর সাথে বন্ধুত্ব করার আগে আমি ছ্যাঁকা খাইলাম রে ভাই। আর না, মাপ চাই। তুই তো দেখছি জ্যান্ত ডিনামাইট, কখন কারে ফাটাবি ঠিক নেই। আশি বড্ড আড্ডা দিতে দিতে হুট করে ঠিক করলে ব্যাডমিন্টন খেলবে এই শীতের বিকেলে।
ছাদের আড্ডার সাথে খেলার আমেজটা যা জমে যাবে। আর সে আর দেরি না করে এক ছুটে নিচে গিয়ে কক আর ব্যাডমিন্টন হাতে নিল। সিঁড়ি দিয়ে উঠতে আরফা দূর থেকে আয়ানদের উদ্দেশ্যে চিৎকার করল, এই যে অসভ্য বাহিনী, আপনারা কি খেলবেন? অনেকদিন খেলা হয় না দেখে সবাই একসাথে রাজি হয়ে গেল। তবে স্বাদ বাঁধল রৌদ্র। সে তুরাকে কোনোভাবেই খেলতে দেবে না। তার চোখ মুখে রাষ্ট্রের দুশ্চিন্তা। তুরার খেলা ছেড়ে হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তুরা ছাড়ার পাত্রী নয়। সেও ছোট বাচ্চাদের মতো জেদ ধরে বসে থাকলে খেলবে। রৌদ্র শেষমেশ হার মানতে হলো তার মিষ্টি জেদের খেতে। ছাদের মাঝখানে নেট টাঙানো হলো, দলে ভাগ করা হলো খুব ইন্টারেস্টিংভাবে। 15 পয়েন্টে গেম হবে। একদিকে 4 নারী, তুরা, তিথি, আশি, আরফা, আর অন্যদিকে 4 পুরুষ, রৌদ্র, আয়ান, শিহাব, নেহাল। প্রথমে কোর্টে নামলো রৌদ্র আর তুরা। তুরা কট বাজার সজোরে শট দেওয়া নেটের ওপাশে। রৌদ্র খুব সাবধানে অথচ নিপুণভাবে সেটা ফিরিয়ে দিল। স্বামী স্ত্রীর এই মিষ্টি লড়াই দেখে বাকিরা কোর্টের চারপাশে দাঁড়িয়ে হাত তালি দিতে লাগলো। পুরো ছাদ জুড়ে শুধু হাসি আর উত্তেজনার রোল। খেলার শুরুতে তুরা একটু বেশি উত্তেজিত আর উলটপালট শট পেল। অমনি ককটা নেটে আটকে গিয়ে মরে গেল। তুরা ছোট্ট বাচ্চাদের মতো মুখ কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে পড়ল। হার মেনে নেওয়া তার একদম পছন্দ নেই। রৌদ্র অবশ্য হারের কষ্টে না, বরং তুরা বেশি দৌড়দৌড়ি করেনি ভেবে মনে মনে একটু স্বস্তি পেল। এবার নামলো আশি। আশি ছোটবেলা থেকে রৌদ্রের সাথে পাল্টা দিয়ে ব্যাডমিন্টন খেলে বড় হয়েছে, তাই দুজনের খেলা এবার বড্ড স্পিডে জমে গেল। কেউ কক পড়তেই যাচ্ছে না। দীর্ঘক্ষণ লড়ার পর রৌদ্র এক দুর্দান্ত স্ন্যাপে আশি পরাস্ত হলো। ছেলেরা পরপর 2 পয়েন্টে এগিয়ে খুশিতে নাচতে। মেয়েরা যখন তিথিকে কোর্টে নামলো, তিথি খুব শখের খেলোয়াড় নয়, তাই তার হাত বেশ চালু। সে কোর্টে নামতে খেলার মোড় ঘুরে গেল। রৌদ্র সবকটা কঠিন শট সে খুব ঠান্ডা মাথায় ফিরিয়ে দিতে লাগলো। শেষমেশ রৌদ্র এক ভুল জাজমেন্টে তিথি পয়েন্ট ছিনিয়ে নিল। রৌদ্র মরে যেতে মেয়েটা চিৎকার করে ছাদ মাথায় তুলো, তিথি তিথি ফাটিয়ে দিয়েছিস। রৌদ্র হার মেনে নিয়ে হাসতে হাসতে কোর্ট থেকে সরে গেল। শিহাব আর নেহাল যখন যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, তখন তিথির দিকে এক চ্যালেঞ্জিং দৃষ্টিতে সবাই তাকালো। শিহাব নেহাল সমন্বয়ে আয়ানকে নামতে বলল। আয়ান আর কোনো কথা বাড়াল না, সোজা কোর্টে নেমে পড়ল। আয়ান কোর্টে নামতে তিথির বুকের ভেতরটা কেমন ড্রাম পেটাতে শুরু করলো। এই প্রথম সে আয়ানের খেলার মুখোমুখি, তাও আবার খেলার মাঠে। আয়ানকে সে চেনে, জানে সে খেলাধুলায় কতটা পারদর্শী, কিন্তু সামনাসামনি লড়াইয়ের অভিজ্ঞতা এই প্রথম। তিথি কয়েকবার গভীর শ্বাস নিয়ে সামনে নিল। আয়ান কোনো ভূমিকা ছাড়াই কক ব্যাট নিয়ে দিয়ে এক ঝটকে জোরালো শট দিল। তিথি প্রস্তুত ছিল না। সে জান প্রাণ দিয়ে ককটা ফিরিয়ে দিল। শুরু হলো এক ধুন্ধুমার লড়াই। ককটা এপাশ থেকে ওপাশে যাতায়াত করছে বিদ্যুৎ গতিতে। ব্যাটের সাথে ককের সেই খোসখোস শব্দে পুরো ছাদ মুখরিত। তিতির হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু সে আজ হার মানতে নারাজ। আয়ান আজ অদ্ভুত এক জেদ নিয়ে খেলছে। সে তিথিকে একটু ছাড় দিচ্ছে না। তিথির প্রতিটি শট খুব নিখুঁতভাবে ফিরে দিচ্ছে বারবার। তিথির চোখের দিকে তাকাচ্ছে। আয়ানের সে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তিথির যেন বিদ্ধ হয়ে গেছে। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে এই লড়াই দেখছে। সে এবার নেয়াল তো অবাক। তারা জানতোই না তিথি আর আয়ানের মধ্যে কোনো গোপন যুদ্ধ চলছে। আয়ানের যেন মাঠের খেলোয়াড় নয়, এক জেদি যোদ্ধা। একটার পর একটা বিধ্বংসী শট দিচ্ছে, যেন তিথিকে আজ হাঁপিয়ে তুলেই ছাড়বে। কিন্তু তিথিও জমে যাবার পাত্রী নয়। প্রতিটি আক্রমণ সে নিজের শরীরের শেষ শক্তি দিয়ে প্রতিহত করছে। এই লড়াইটা যেন শুধু ব্যাডমিন্টন আর ককেল নয়, যেটা তাদের মনের জমানো সব অভিমানের যুদ্ধ। হঠাৎ করে ছন্দপতন ঘটল। আয়নের একটা জোরালো শট হঠাৎ নিচু হয়ে নেটের উপর সাঁ করে বেরিয়ে গেল। তিথি ব্যাট চালানো পর্যাপ্ত সময় হওয়ার আগে ককটা সোজা তার বাম চোখে গিয়ে লাগলো। মুহূর্তে আল্লাহ বলে তিথি চিৎকার দিয়ে হাতে ব্যাট ফেলে দিয়ে ছাদের ফ্লোরে বসে পড়লো। 2 হাতে চোখ চেপে ধরলো। তিথির এই আর্তনাদ শোনার সাথে সাথে আয়নের ভেতরে সেই পাথর মানুষটা যেন তাসের ঘরের মধ্যে ভেঙে পড়লো। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। নেট টপকানোর কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এক লাফে ওপাশে চলে গেল। পাগলের মতো তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথির হাত দুটো সরানোর চেষ্টা করতে করতে ব্যস অন্তত অস্থির করে বলে, তিথি তিথি অনেক বেশি লেগেছে, চোখ কি খুব জ্বলছে, দেখি হাতটা সরাও। আয়নের কণ্ঠস্বরে এমন এক হাহাকার আর ভয় ছিল যা তিথি আগে কখনো শোনেনি। তিথি ভয়ে চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু আয়নের ওই স্পর্শ আর আকুতি শুনে সে চোখ
ধীরে ধীরে চোখ খুললো। আসলে লেগেছে ঠিকই, তবে ককটা অতটা ভারী ছিল না যে মারাত্মক কিছু হবে। হঠাৎ চোখে পড়ায় সে ভয়ে চিৎকার করে ফেলেছিল। তিতিকে সুস্থ দেখে তার চোখ বড় ও কোনো আঘাত না পেয়ে আয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে আসলো সম্ভবত খুব খুব কাশির শব্দ। শিয়াব, নেহাল, এমনকি রৌদ্রে মিটিমিটি সে গলা খাঁকড়ে দিচ্ছে। আয়নের হুঁশ ফিরল। সে বুঝতে পারলো রাগের আড়ালে রাখা তার ভালোবাসা আজ সবার সামনে উলঙ্গ হয়ে গেছে। মুহূর্তে আয়নের মুখটা আরো গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর আগের মতো ভাবলেসের মুখে নিজের জায়গায় নিয়ে ব্যাট নিল, যেন কিছু হয়নি, কেবল ককটা কুড়াতে ওপাশে গেছিল। সে ফিসফিস করে নেহাকে বলে, দেখলি তো, এটাকে বলে মুখ মে রাম, বগল মে ছুরি, উল্টোটা। মুখে রাগ কিন্তু মনে অগাধ মায়া। আমি বেশ জানি দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। শিয়াবের কথা শুনে নেহাল একদম তাচ্ছিল্যে একটা ভঙ্গি করলো। সে শিয়াবের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তুই তো জানবি, তুই তো মানুষের মনের ভিতরে ঢুকে বড় বড় আন্ডা পারিস, যে বন্ধুর গোপনের তোর জানা। তোর চোখ কি এক্স-রে মেশিন নাকি রে? নেহালের এমন অদ্ভুত আর হাস্যকর কথা শুনে শিয়া প্রথমে কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে রইল। তারপর হাসির ধমকে সামলাতে না পেরে নেহালের পিঠে ধুমধুম করে একটা কিল বসিয়ে দিল। শালা, আন্ডা পারিস মানে? আমি কি মুরগি নাকি সব সময় সব জঘন্য লজিক দিস কোত্থেকে? নেহাল কিল খেয়ে একটু দমল না, বরং দাঁত বের করে হাসতে হাসতে বলল, আরে ভাই, সত্যি কথা বললাম তো। আয়ান ভাইয়ের মনের খবর তুই যেভাবে বের করলি, তাতে তো তোকে মন বিশেষজ্ঞ উপাধি দেওয়া উচিত। সত্যি এই অল্প সময়ে শিয়াব আর নেহালের মধ্যে যেন একে অপরের প্রাণের বন্ধু হয়ে গেছে। তাদের খুনসুটি হাসাহাসিতে ছাদের গম্ভীর পরিবেশটা একদম হালকা হয়ে গেল। খেলা শেষ হয়ে থেকে অপ্রত্যাশিতভাবে ছেলেদের দল জয়লাভ করলো। নেহাল আর শিয়াব তো এমন ভাব করছে যেন তারা অলিম্পিক জিতে এসছে। তবে সারা শরীর ক্লান্তির ছাপ স্পষ্ট। নিচে নেমে আসতে রৌশনী খান সবাইকে সোফায় বসে ঠান্ডা গ্লাস ধরিয়ে দিল। একে একে সবাই পানি খেয়ে নিজের রুমে গিয়ে একটু জিরিয়ে নিল। রৌদ্র আর তুরা তাদের রুমে। তুরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় রৌদ্র পিছন থেকে ওর কাঁধে হাত রাখলো। রৌদ্রের গম্ভীর চেহারা তুরাকে অবাক করে দিল। রৌদ্র তুরাকে আলতো করে নিজের বিছানা বসলো। তারপর ওর দুটো হাত নিজের হাতের মুঠে নিয়ে খুব সিরিয়াস মুখে বলল, তুরা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুরা উৎসুক হয়ে বলল। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যার জন্য আমাকে 15 দিনের জন্য সুইজারল্যান্ডে যেতে হবে। এই 15 দিন আমি থাকবো না, তাই তোমাকে আগেভাগে কিছু কড়া কথা বলে রাখছি। তুরা, তুমি যদি মাটিতে ভুল করে পা রাখো, অসাবধানে চলাফেরা করো, আমি কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি আমার সন্তানের গায়ে সামান্য আঁচড় লাগতে দিতে চাই না। রৌদ্রের গলায় যেমন শাসন ছিল, তার থেকে বেশি ছিল অজানা আশঙ্কা আর ভালোবাসা। সে আরো একটু কাছে ঘেসে বসলো। সবসময় দেখে হাঁটবো, আশেপাশে খেয়াল রাখবো, কোনোভাবেই যেন বেখেয়ালি কিছু না হয়। আর যে কোনো দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দিবে, মনে থাকবে? রৌদ্রের যাওয়া কথা শুনে তুরার ফর্সা মুখটা মুহূর্তে আষাঢ়ে মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। 7 দিন, তাও আবার দেশের বাড়ি। তুরা কোনো কথা না বলে ছোট বাচ্চার মতো মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে রাখলো। রৌদ্র তুরার মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছে। সে তুরার দুই গেলে আলতো হাত দিয়ে আলতো করে নিজে থেকে ঘুরিয়ে খুব নরম গলে বলল, দেখো তুরা, কর্মজীবনে এমন পরিস্থিতি সব পুরুষের আসে, বুঝেছ? বিশ্বাস করো, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসার। তাছাড়া তুমি যদি এই অবস্থায় না থাকতে, তবে নির্ঘাত তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। কিন্তু এখন তুমি একা নও, তোমার ভেতরে আমাদের একটা ছোট্ট পৃথিবী গড়ে উঠছে, যাকে নিয়ে আমি বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাই না। এই সময়টা মেয়েদের নিজেদের মায়ের সান্নিধ্যে থাকা খুব প্রয়োজন। তাই আমি চাই তুমি সবসময় আম্মুদের সাথে থাকো। রৌদ্র তুরাকে আবার নিজের বুকের মাঝে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পুনর বলল, রাগ করো না বৌমা, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি রাগ করে থাকলে আমি ওই দূর দেশে আমার মন টিকবে না। তুরা এবার রৌদ্রের বুক থেকে মাথা তুলে ঠোঁট উল্টে আদুরে গলায় জেদ ধরল, না, আমি যাব না, আমাকে প্লিজ সাথে নিয়ে যান। রৌদ্র এক মুহূর্তের জন্য তুরার এই আকুতি দেখে দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে বলল, একদম না তুরা, তুমি বুঝতে পারছো না, ওইখানে আমি কাজের চাপে দম ফেলার সময় পাবো না। আমার অবর্তমানে তোমার এতটুকু অযত্নে হোক, সেটা আমি চাই না। আর লং জার্নি এই অবস্থায় তোমার জন্য একদম সেফ না। প্লিজ সোনা, আমার একটু বোঝার চেষ্টা করো। তুরা এবার লক্ষ্মীমের মতো শান্ত হয়ে রৌদ্রের দিকে তাকালো। তার চোখে তখনও
ওভেনে রেস্ট লেগে থাকলেও রৌদ্রের যুক্তিগুলো সে মেনে নিছে। সে খুব নরম গলে বলল, ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন আমি থাকবো। তবে একটা শর্ত, যখন একটু সময় পাবেন তখন আপনাকে কল করতে হবে, মনে থাকবে? রৌদ্র তুরার এই অবুঝ আবদার শুনে হেসে ফেলল। সে পরম আদরে তুরার 2 গাল টেনে দিয়ে বলল, ওরে আমার পাগলি বউ, কাজের ফাঁকে যদি আমি 2 সেকেন্ডের জন্য ফ্রি হই, তবে ওই 2 সেকেন্ড আমি তোমাকেই কল করব, বুঝলে আমার অনাগত বাবুর আম্মু? তুরা এবার লজ্জা পেয়ে রৌদ্র শক্ত বুকে ছোট ছোট কিল মেরে আদ্র গেল, হ্যাঁ বুঝেছি, আমার বাবুর আব্বু। রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে তুরার কপালে গভীর এক ভালোবাসার চিহ্ন এঁকে তার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা রৌদ্রের এই প্রশান্তি বুকে চোখ বন্ধ করে নিশ্চিন্তে মিশে রইল। আহা, কি নিটোল ভালোবাসা এদের! রাত 12টা ছুঁই চারিদিকে নিস্তব্ধ হয়ে এলো। তিথির মনে শান্তি নেই। সে ব্যালকনির গ্রিল ধরে একদৃষ্টিতে বাড়ির মেন গেটের দিকে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর আয়ন বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। শীতের এই কনকনে রাতে তিথির চোখে ঘুম নেই, বরং এক অজানা অস্থিরতা শরীরে জুড়ে বাসা বেঁধেছে। হঠাৎ তার মনে হলো আয়ন পাশে না থাকলেও তার চারপাশটা কেমন হাহাকারের মতো শোনায়। সে আজ বুঝতে পারছে আয়নের প্রতি তার এই টানটা কেবল দীর্ঘদিনের শূন্যতা বা একা থাকার অভ্যাস নয়, এটা তার চেয়েও গভীর কিছু। প্রতিটি মুহূর্ত আয়নকে কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা, তার কণ্ঠস্বর শোনার অস্থিরতা, তার বুকে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যাওয়া, এই যে ব্যাকুলতা, এটাই কি ভালোবাসা? তিতির বুকের ভেতরটা আজ এক অজানা সুখে তোলপাড় করছে। সে স্পষ্ট অনুভব করছে আয়ন সে শুধু নিজের জীবনের অংশ হিসেবে চায় না, বরং তার পুরো অস্তিত্ব জুড়ে কেবল আয়নের বসবাস। এই নিঃশব্দে ব্যালকনিতে দাঁড়িয়ে তিথি আজ নিজের কাছে স্বীকার করে নিল আয়নকে সে নিজের জীবনের চেয়েও বেশি গভীরভাবে ভালোবেসে ফেলেছে। আগে যখন আয়ন তার উপর অধিকার খাটাতো, অহেতুক রাগ দেখাতো বা পাগলামি করতো, তখন তিথি বিরক্ত হতো। কিন্তু এখন যখন আয়ন একদম বদলে গেছে, তখন সে আগের মতো তিথিকে নিয়ে কোনো মাতামাতি করে না। এই শূন্যতাটুকু তিথিকে প্রতি মুহূর্ত কুড়ি কুড়ি খায়। আয়নের এই শান্ত থাকাটা যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। তিথি ওর পেটে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে ওই খবরটা সে আয়ানকে দেবে, এই সত্যিটা বলার মতো শক্তি বা সাহস তিথি কোনোভাবেই সঞ্চয় করতে পারছে না। আর বাড়ির বড়দের কাছে সে মুখ খুলতে পারছে না। হঠাৎ করে প্রকৃতির মেজাজ বদলে গেল। গা ছমছমে নিস্তব্ধতা ভেঙে তীব্র গতিতে বাতাস বইতে শুরু করলো। শীতের সেই ঝেড়ো হাওয়া তিথির চুলগুলো পাগলের মতো মুখে এসে পড়ল। সে বারবার চুল সরাচ্ছে আর গেটের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই গেটের সামনে একটা গাড়ির হেডলাইট এসে পড়ল। তিতির বুকের ধুকপুকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামলো। তাকে চিনে নিতে তিতির 1 সেকেন্ডও সময় লাগে না। টলময় পায়ে গাড়ি থেকে নামলো আয়ান। দূর থেকে দেখে মনে হচ্ছে সে বেশ ক্লান্ত, কিংবা অন্য কিছু। আয়ান টলতে টলতে বাড়ির ভেতরে ঢুকলো। তার হাঁটাচলার ধরন দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরে আজ পুরোপুরি তার নিয়ন্ত্রণ নেই। সে ড্রিঙ্ক করেছে। আয়ন বড় বড় পা ফেলে কোনোরকম রুমে ঢুকলো। তিথি এতক্ষণে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়নের অপেক্ষা করছিল। আয়নকে রুমে ঢুকতে দেখে সেও ধীর পায়ে ভেতরে এলো। তিথি ঠিক আয়নের মুখোমুখি এসে দাঁড়াতে দুজনের চোখাচোখি হলো। আয়নের দিকে তাকিয়ে তিথি যেন শিউরে উঠল। এমন আয়নকে সে তার পুরো জীবনে কখনো দেখেনি। আয়নের সে তীক্ষ্ণ চোখ মনি দুটো আজ রক্তবর্ণ লাগছে। কপালে এলোমেলো চুলগুলো ঘামে লেপ্টে একাকার। শার্টের উপরে দুটো বোতাম খোলা। বুকের কাছে ঘামের শার্টটা গায়ের সাথে লেপ্টেছে। পুরো মানুষটার মাঝে এক ধ্বংসাত্মক অবহেলা। আয়ান তিথির দিকে এক পলক তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো চেনা মানুষ ছিল না। যে কোনো কথা না বলে টলমল পায়ে বিছানার দিকে যেতে ছিল, কিন্তু শরীরের ভারসাম্য তাকে বেইমানি করে দিল। এক কদম ফেলতে না ফেলতে হুড়মুড় করে ফুলের উপরে যেতে নিয়ে তিথি পাগলের মতো ছুটে গিয়ে আয়ানকে জাপটে ধরল। আয়ান শরীরের পুরো ভারটা তিথির উপর আসতে আয়ানের মুখ থেকে বেরিয়ে আসা সেই কড়া পানির তীব্র আর কটু গন্ধ সরাসরি তিথির নাকে এসে ধাক্কা দিল। এমনিতে তিথির এখনকার শারীরিক অবস্থায় সামান্য সুগন্ধিও সহ্য হয় না, সেখানে এমন উৎকট গন্ধ। তিথির মনে হলো নারী পুরুষ এক নিমেষে ধলা পাকে গলার কাছে উঠে এসেছে। শরীরটা রিরি করলো। সে তড়িঘড়ি করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে প্রাণপণে বমি আটকে ফিসফিস করলো, ওয়াক থু। আয়ান, তুমি ড্রান করেছো? আয়ান নেশা করে টলতে তিথির চোখের দিকে তাকালো। তার সেই লাল হয়ে যাওয়া চোখ দুটো আজ রাজ্যের অবহেলার তার ছিল। তিথির প্রশ্ন উত্তরে সে জড়িয়ে যাওয়া গলায় কর্কশভাবে বলল, আমি নেশা করি আর যাই করি তাতে তোর কি? ছাড় আমাকে। তোর ছোঁয়া এখন আমার কাছে বিষাক্ত মনে হয়। একদম টাচ করবি না আমাকে। বলে আয়ান নেশার ঘরে তিথিকে একটা হালকা ধাক্কা দিল।
যদিও শরীরে খুব একটা শক্তি ছিল না, তবুও অবহেলায় ধাক্কাটা তিথির হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধল। তিথি ছিটকে সরে গেল না, বরং আরো শক্ত করে আয়ানকে আঁকড়ে ধরল। তার চোখের সামনে আজ সেই আয়ন দাঁড়িয়ে নেই যে নেশার নাম শুনলে 10 হাত দূরে থাকতো, যে ছিল সবার আদর্শ। আর সেই আয়নকে এই রূপে দেখে তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মুহূর্তের মধ্যে তিথি আয়ানকে ছেড়ে দিয়ে আয়ানের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে আকুতি করে বলল, দোয়াই লেগে আয়ান ভাই, আমার সমস্ত ভুল, সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এই রূপে সহ্য করতে পারছি না। তুমি আমাকে মেরে ফেলো, যা শাস্তি দাও আমি মাথা পেতে নেবো, কিন্তু প্লিজ আয়ান ভাই, তুমি আগের মতো ফিরে এসো। তুমি এমন করলে আমি মরে যাবো। তিথির আর্তনাদ আর কান্না শুনে আয়ান হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক হাহাকার আর উন্মাদনা। সে নিজের পা সরানোর চেষ্টা করতে করতে জড়িয়ে করলো, কেন? আমি কি আয়ান না? আমাকে দেখে কি এখন আয়ান মনে হচ্ছে না? বল না, কেমন দেখাচ্ছে আমাদেরকে? খুব ভালো নাকি খুব খারাপ বল তিথি? তিথি আয়নের পা দুটো শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের জল আয়নের পায়ের কাছে প্যান্টে ভিজে একাকার। সে ভাঙা বলে ডুকরে কেঁদে উঠল, আয়ান তোমার পায়ে পড়ে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমাকে চাই আয়ান, আমি তোমার সাথে থাকতে চাই। দোহাই, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নেব, সব ঠিক করে দেবো। আয়ান এবার ভীষণ বিরক্ত হলো। নেশার ঘরে তার মাথাটা ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে তিতির এই কান্না যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দিল। সে পা ঝাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে ধমক দিয়ে বলল, তিথি মাথা নষ্ট করিস না, পা ছাড় বলছি। আমি নিজের মধ্যে নেই, বেশ জোরাজোর করলে উল্টোপাল্টা কিছু করে ফেলবো। পা ছাড়, আমি ঘুমাবো। কিন্তু তিথি আজ নাছোড়বান্দা। সে জানে আজ যদি এই অবস্থায় ছেড়ে দেয় তবে তার দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। সে জেদ আরো জোরে পা জড়িয়ে দিল। আমি ছাড়বো না। তুমি যতক্ষণ না মাপ না করছো ততক্ষণ না বলছো, আর তুমি কোনোদিন এসব ছবি না, আমি ততক্ষণ এই পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো না। ছাড়বি না আমার পা? না। আয়ন মুহূর্তে মধ্যে হিংস্র হয়ে উঠল। নেশার ঘরে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথিকে ফ্লোর থেকে তুলে সজোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। তিথি কিছু বুঝার আগে আয়ন বাজ পাখির মতো তিথির উপর চেপে বসলো। তিথির নরম কোমরটা এক হাতে চেপে ধরে তিথি নিজের আয়ত্তে নিল। কিন্তু এটা কোনো ভালোবাসা বা শখ ছিল না। এ ছিল এক বুক জমানো যন্ত্রণা বহিঃপ্রকাশ। আয়ন কোনো চুমু খেলো না, বরং মনের সবটুকু ঘৃণা আর কষ্ট নিয়ে তিথির আয়নের মুখের এই উৎকট ডিংসের গন্ধ তিথির নাকে মুখে যাওয়ার উপর পাকস্থলী উল্টে পেট ফেটে বমি এসছে। অন্যদিকে ঠোঁটের এই তীব্র তিথির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। তিথি প্রাণপণে আয়নকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু এখন শুধু নিজের নয়, ভেতরে এই ছোট্ট প্রাণটার কথা ভাবতে হচ্ছে। কিন্তু আয়ন আজ কোনো বাধা মানছে না। সে আরো হিংস্র হয়ে তিথির হাত বিছানায় চেপে ধরল, যেন আজ সবটুকু অধিকার আদায় করে নিয়েছে। তিথির ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে, কিন্তু আয়নের কোনো ভ্রুক্ষেপ নেই। সে এই ব্যথার মাঝে নিজের মনের জ্বালা মেটাতে ব্যস্ত। এতে আতঙ্ক হয়ে গেছে তার পেটে আয়নের সন্তান, অথচ আয়ন নেশার করে আজ একই নিষ্ঠুর আচরণ করছে। আয়ন যেন এক উন্মুক্ত পশুর মতো তিথির ঠোঁট চিরে নোনা রক্তের স্বাদ আয়নের মুখে রাখলেও তাও হুঁশ পেল না। সে পাগলের মতো ঘন ঘন শ্বাস নিতে তিথির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। আয়ন এই হিতাহিত জ্ঞান শূন্য এবং নেশার ঘরে তীব্রতা এতটাই গ্রাস করেছে যে যে নিজের অস্তিত্বকেও ভুলে গেল। তিথি চিৎকার করল, আয়ান থামো, তোমার সন্তান আমার পেটে, অন্তত তার কথা ভেবে নিজেকে সামলাও। কিন্তু এক অজানা আতঙ্ক আর কান্নায় তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর রোধ করছে। ধীরে ধীরে আয়নের ছোঁয়া যখন আরো গভীর থেকে হিংস্রতা শুরু হয়, তখন তিতির মনের ভেতরে মায়ের মমতা জেগে ওঠে। সে বুঝতে পারল চুপ করে থাকলে নিজের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। সে সমস্ত শক্তি সঞ্চয় করে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করল, আয়ন প্লিজ থামো, তোমার সন্তান আমার পেটে, উল্টোপাল্টা কিছু করো না, আমার বাচ্চার ক্ষতি হবে। কথাটা বলে তিথি ভয়ে চোখ বন্ধ করল। সে ভাবলো আয়ন হয়তো এবার আরো রেগে যাবে বা অবাক হবে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিথি ধীরে ধীরে চোখ খুলল, রুমের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। তিথি দেখলো আয়ন একদম নিশ্চুপ হয়ে গেছে। তার কোনো নড়াচড়া নেই। তিথি ভালো করে লক্ষ্য করে আয়নের সে ভারী ও তপ্ত নিঃশ্বাসগুলো এখন নিয়মিত ছন্দে তার বুকের উপর আশ্রে পড়ছে। আয়ন তার বুকের উপর ঘুম রেখে গভীর ঘুমে তলিয়ে
নেশার তীব্রতা আর শরীরের ক্লান্তি মিলে আয়না নিজেকে ধরে রাখতে পারেনি। তিথির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। আয়না যে একদম ছোট বাচ্চার মতো ঘুমিয়েছে। তার নিষ্পাপ মুখটা, শান্ত মুখটার দিকে তাকিয়ে তিতির কলিজাটা মুচড় দিয়ে উঠল। কে বলবে এই মানুষটা মাত্র কিছুক্ষণ আগে উন্মুক্ত জানোয়ারের উপর তার উপর ঝাঁপিয়ে পড়ছিল। এখন তাকে দেখে মনে হচ্ছে এক অবুঝ শিশু যেন দীর্ঘদিন ক্লান্তির শেষে এক চিলতে আশ্রয় খুঁজে শান্তিতে ঘুমাচ্ছে। তিতি পরম মমতায় আয়নের এলোমেলো চুলের মাঝে আঙুল ডুবিয়ে দিল। আলতো করে মাথায় হাত বুলাতে বুলাতে তার চোখের কার্নিশ বেয়ে জল উপচে পড়ল। সে নিজেকে আর সামলাতে পারল না। নিচু হয়ে আয়নের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করল, আমি জানি আয়ন, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। প্লিজ আয়ন, আমাকে ক্ষমা করো। তোমার এই অপরাধী বউটাকে মাফ করো। শুধু একটাবার কাছের জন্য কথা দিচ্ছি, এরপর থেকে তোমার একটা কথার অবাধ্য হবো না। তুমি যেখানে বসতে বলবে বসবো, যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবো। শুধু আমাকে এভাবে পর করে দিও না। কথাগুলো বলতে বলতে তিথি ডুকরে কেঁদে উঠল। আয়নের এই নিষ্ঠুর পরিবর্তনে প্রতিটি ক্ষত আজ তার হৃদয়ে তীরের মতো বিচ্ছে। একের পর এক স্মৃতি তিথির চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল। মনে পড়লো আরফার বিয়ের দিন সকালবেলা আয়ান তাকে কত আকুতি করে বলছিল, চল না দুজনে মিলে ঘর সাজাই, একে অপরের প্রাণ ভরে ভালোবাসি। মনে মনে আয়ানের সেই পাথরচাপা আর্তনাদ, তুই যদি বিষ হোস তবে সেই বিষ পান করতে আমি রাজি। আয়নের সে শাসন, সেই পাগলামি মাখানো অধিকার খাটানো সব কিছু আজ তিথির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে মনে হচ্ছে। এমনকি সেই অভিশপ্ত রাতের কথা মনে পেতে তিথির বুকের ভেতর হাহাকার দুমড়ে মুছে গেল। যেদিন সে নিজের হাতে আয়নকে আঘাত করছিল আর আয়ন ডুকরে কেঁদে সবটুকু ভালোবাসা নিংড়ে নিয়েছিল। আজ আয়ন নেই, তার জায়গায় আজ যেন মানুষটা পড়েছে। সে এক জীবন্ত পাথর। ভাবতে তিথির কলিজা ছিঁড়ে উঠল। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে থাকলো আর চোখের নোনা পানি কান্নার পাশ দিয়ে গড়িয়ে বালিশ ভিজে গেল। কি অদ্ভুত বিধাতার লেখন! তিথি আর যার জন্য অঝরে চোখের জল ফেলছে সেই মানুষটা ঠিক তার বুকের উপর পরম শান্তিতে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কত শত রাত ধরে এখনো এক ফোঁটা শান্তিতে ঘুমায়নি। মানুষটা একদম বুকের খুব কাছে মিশে আছে। তিথি তাকে মন পেতে থেকে ছুঁতে পারছে। তার এই মুহূর্তের জন্য জ্যান্ত আয়ন আজ এক আবেগহীন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। আয়নের ভারী নিঃশ্বাসগুলো তিতির গলায় উষ্ণ আবার ছড়িয়েছে। তিতি কাঁপা কাঁপা হাতে আয়নে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা কোনোদিন শেষ হয় না। ভোরবেলা মিষ্টি রোদের আবার জানালার কাছে পর্দা চুয়ে গেল। পাখির কিচিরমিচিটায় আয়নে যখন ঘুম ভাঙলো, সে ঘুমের ঘুরে অনুভব করলো অতি পরিচিত নরম উষ্ণতায় সে ডুবেছে। অবচেতন মনে আয়ন চোখ মেলে তাকালো, কিন্তু পরক্ষণে যখন দেখলো তিথি উপরে একদম লেপ্টে শুয়েছে, সে সিদ্ধারে বিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের মধ্যে আয়ন এক ঝটকায় বিছানা থেকে নেমে গেল। আচমকে সে ধরপড়ে তিথির ঘুমটা ভেঙে গেল। সে চোখ কষলে তাকিয়ে দেখলো আয়ন শার্টের গলা ঠিক করতে করতে বিভ্রান্ত চোখে তার দিকে তাকিয়েছে। আয়নের মাথায় কাল রাতে ঝাপসা স্মৃতিগুলো ভিড় করছে। ঠিক তখনই কী ঘটেছিল তা স্পষ্ট করতে পারল না। তার শুধু মনে আছে প্রচুর ড্রিঙ্ক করছিল কাল রাতে, কিন্তু তিথির সাথে কী আচরণ করছে তা একদমই অন্ধকার। আয়ন শান্ত কিন্তু দ্বিধা মাখা কণ্ঠে তিথিকে জিজ্ঞেস হলো, তিথি কাল রাতে কি আমি উল্টোপাল্টা কিছু করেছি তোর সাথে? তিথি বিছানায় বসে আয়নের দিকে তাকালো। আয়নের সে আগের মতো শান্ত চোখ দুটো দেখে তিথির বুকটা হু করে উঠল। সে জানে আয়নে কাল রাতে হিংস্রতার কথা বলে নিজের উপর ঘৃণা করবে তিথি। তিথি নিজের আড়াল করে নিয়ে অতি কষ্টে নিজেকে সামলালো। তারপর ঈশ্বর বলে না ও বলে আয়ান একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে মনে মনে ভাবলো, যাক অন্তত কোনো অপ্রতিকূল হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আয়ান আর এক সেকেন্ড দেরি করে সোজা ওয়াশরুমে ঢুকলো। সকাল 10টা। রৌদ্র সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার মতো নিজেকে দেখে নিল। পাশেই বিছানায় তুরা ভীষণ মন খারাপ করে বসে আছে। তার চোখে মুখে বিচ্ছেদের ছাপ। রৌদ্র তুরার সামনে এসে বসলো। তুরার ফোলা ফোলা গাল দুটো আলতো করে টেনে নিয়ে আদৃশ্য বলল, আমার বাবুটা এইভাবে মন খারাপ করে থাকলে আমি কিভাবে যাব বলো? তুরা রৌদ্রের চোখের দিকে তাকাতে পারল না। সে নিচু হয়ে ধরা গেল বলল, খুব মিস করবো আপনাকে। রৌদ্র তুরার মাথায় পরম মমতার হাত বুলিয়ে রাখলো। তুরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে নরম গলে বলল, তুই কি শুধু একাই করবি? আমি আমার আদরের সন্তান আর আদরের বউ আর অনাগত সন্তানকে রেখে যাচ্ছি। আমার বুঝি খুব ভালো লাগবে? আমার তো কলিজা ফেটে যাচ্ছে তোমাদের ছেড়ে। তোরা কোনো উত্তর দিতে পারলো না, শুধু পাত্রের মধ্যে নিশ্চুপ হয়ে বসে রাখলো। তার চোখ দুটো যেন কান্নায় ভরে আসছে। রৌদ্র তোরার গাল দুটো দুই হাত দিয়ে সোজা করে ধরে
চোখের দিকে তাকিয়ে বলল, তোরা আমার চোখের দিকে তাকা। তোরা সাথে সাথে রৌদ্র চোখের গভীরতা ডুব দিল। রৌদ্র সাহস করে বলল, পাগলি একটা, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? মাত্র তো 15 দিন, কাজ শেষ হলে হয়তো আগেই ফিরে আসবো। তোরা অভিমানী গেলে বলল, আপনি 15 দিন বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে এই 15 দিন 15 বছর সমান। আপনাকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার জন্য কষ্টের, তা আপনি বুঝবেন না। রৌদ্র তুরার কথা শুনে আলতো হাসলো। তুরাকে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরল। তুরার কপালে একটা আলতো চুমুকে আশ্বস্ত করলো, মন খারাপ করো না, আমি কাজ শেষ করে দ্রুত চলে আসবো। আর যখনই সময় পাবো তোমাকে কল দেবো। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমাদের সন্তান কিন্তু ভেতরেও কষ্ট পাবে। বলে তুরা সামনে হাঁটু গেড়ে বসলো। সে মুখটা নিচু করে তুরার পেটে একটা ভালোবাসা চুমু দিল। তারপর ফিসফিস করে খুব গোপনে কোনো কথা বলে ভঙ্গিতে বলল, এই যে আমার প্রিন্স বা প্রিন্সেস, তোমার পাপা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছে। আমি না থাকা পর্যন্ত তুমি মাম্মামকে দেখে রাখবে, ঠিক আছে? আর যখনই দেখবে তোমার মাম্মাম মন খারাপ করছে, তখনই পেটে লাথি মেরে মনে করে দেবে, পাপা নেই তো কী হয়েছে, আমি তো আছি। কথাটা বলে রৌদ্র হঠাৎ জিভ কাটলো। নিজেকে সংশোধন করে নিয়ে আবার বলল, এই না না, মাম্মাকে একদম ব্যথা দেবে না। যখন তোমার মাম্মা মন খারাপ করবে তখন তুমি খুব আলতো করে নড়াচড়া করে বুঝিয়ে দেবে যে তুমি পাশে আছো, কেমন? রৌদ্রের এই পাগলামি আর বাচ্চামা দেখে তুরা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে কিলকিল করে হেসে উঠল। হাসতে হাসতে কোনো মতো বলল, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে এখনই আপনার সব কথা শুনতে পাবে, ওর নড়াচড়া বুঝতে পারবে, আরও 4-5 মাস লাগবে। রৌদ্র তুরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, মন থেকে রাখলে অবশ্যই শুনতে পাবো। আমি আমার সন্তানকে মন থেকে বলছি, তাই ও আমার কথা সব ঠিক শুনতে পাচ্ছে। বলে রৌদ্র উঠে দাঁড়িয়ে তুরার কোমর জড়িয়ে ধরল। তাকে নিজের আরও কাছে নিয়ে পুনরায় বলল, তুরা প্লিজ সাবধানে থাকো, একদম ভারী করে কাজ করবে না, যা করার আম্মুদের বলবে। আর যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় আমাকে সাথে নিবে। প্লিজ টেক কেয়ার অফ ইউর ইয়োরসেলফ অ্যান্ড ডোন্ট ডু এনিথিং। প্রমিস ইউ উইল বি স্টে আনলিমিটেড ব্যাক। তুরা রৌদ্রের চুলে বিলি কাটতে খেতে তরুণ সরবরাহ, আপনি খুব সাবধানে থাকবেন। আর একটা কথা, আমি এয়ারপোর্ট পর্যন্ত আপনার সাথে যাব, প্লিজ না করবেন না। যদি মানা করেন আমি আপনার সাথে আর কথাই বলবো না। রৌদ্র আর না করার সাহস পেল না। সে মুখ তুলে তুরার ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠল। ওকে আমার পাখি। এরপর রৌদ্রের সাথে নাস্তা শেষ করলো এবং তিথির নাস্তার টেবিলে এলো না। সে শরীর খারাপের অজুহাতে রুমে রইল। রৌদ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট পর্যন্ত আয়ান গাড়ি চালছে, তুরা আর রৌদ্র পিছনে ছিটে। রৌদ্র তুরাকে এক হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখছে, যেন ছাড়লে হারিয়ে যাবে। গাড়ি যখন এয়ারপোর্টে এসে পৌঁছলো, তুরার বুকটা হু করে উঠল। মাত্র 15 দিনের এই বিচ্ছেদ তুরার মনে হলো হাজার বিচ্ছেদ। গাড়ি থেকে নেমে রৌদ্র বাম হাতে সুটকেস ধরে তুরার সামনে এসে দাঁড়ালো। তুরা মাথায় মমতায় হাত রেখে বলল, আসি পাখি, নিজের খেয়াল রাখবে আর আমাদের সন্তানটাকে দেখে রাখবে। আমি ফিরে এসে কিন্তু তোমাদের দুজনকে অনেক জ্বালাবো, তৈরি থেকো। তুরা নিজেকে সামলাতে পারলো না। সবার সামনে রৌদ্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, আপনি প্লিজ খুব তাড়াতাড়ি আসবেন, সবসময় আমাকে কল দিবেন আর নিজের খেয়াল রাখবেন। রৌদ্র এক হাতে তুরাকে জাপটে ধরে কপালে শেষবারের মতো একটা গভীর চুমু খেলো। ধরা গেলে বলে, একদম চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো, শুধু নিজের খেয়াল রাখবেন। আই মিস ইউ এভরি মোমেন্ট। এরপর রৌদ্র এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো। পিছনে তুরা আর আয়ান কিছুটা এগিয়ে গেল। রৌদ্র বড় বড় পা ফেলে বিমানের দিকে উঠে নিল। ঠিক সিঁড়িতে পা রাখা আগে একবার থামলো। মন বলছে তাই পুনরায় পিছনে ঘুরে অশ্রু ভেজা বউয়ের মায়াবী চোখের দিকে তাকালো। রৌদ্র আর বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ বেশিক্ষণ থাকলে থেকে সে হয়তো সিদ্ধান্ত বদলে ফেলবে। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। ধীরে ধীরে সব যাত্রী বিমানে উঠে গেল। বিমানের ভারী দরজা বন্ধ হয়ে গেল। রানওয়ে দিয়ে চলতে চলতে বিমানটা একসময় গর্জন করে আকাশে উঠল। দেখতে দেখতে বিমানটা আকাশের বিশালতায় হারিয়ে গেল আর সাদা মেঘের আড়ালে মিলিয়ে গেল। বিমানের সেই উদাহতা দেখে তুরার বুকের ভিতর তো যেন ছ্যাদ করে উঠল। এক অজানা শূন্যতা তাকে গ্রাস করলো। পাশে দাঁড়িয়ে থাকা আয়ান তুরার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তুই মন খারাপ করিস না, মাত্র 15 দিনের তো ব্যাপার। রৌদ্র ভাই তাড়াতাড়ি চলে আসবে, এখন বাড়ি যাই। দুপুরের রোদটা কড়া হয়ে জানলার গ্রিল দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছে। তিথি অনেকক্ষণ রুমে নিজেকে বন্দি করে রাখার পর অবশেষে বের হলো। খিদে তার পেট যেন জ্বলে যাচ্ছে। তনুজা খান কয়েকবার ডেকে গিয়েছিল, কিন্তু তিথি
পরে খাবে বলে বারবার বলেছে। সবশেষে এখন পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠা খিদের কাছে সে হার মানল। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তিথি। পুরো বাড়ি স্তব্ধ। শিয়া, বার্ষিক, নেহাল, আরফা চলে গেছে। আনোয়ার খান, আরশি খান আর ফুল খান সবাই হয়তো যার যার রুমে বিশ্রাম নিচ্ছে। ড্রয়িং রুমে কেউ নেই। তিথি রান্নাঘরে গিয়ে দেখলো টেবিলে সাজানো হরেক পদের খাবার, ইলিশ মাছ, মাংস, সবজি আরও অনেক কিছু। কিন্তু খাবারের ঘ্রাণ নাকে আসতে তার ভেতরটা আবার ওলটপালট করে দিল। এসব ভারী খাবার তার মুখ একদম সইবে না। অসহায় হয়ে তিথি ফ্রিজটা খুলল। পেছনের দিকে রাখা আমের আচারের বয়মটাও চোখে পড়তে জিভে জল চলে এলো। সে কোনো কথা না বাড়িয়ে সামান্য ভাত নিয়ে আর একটা আচার নিয়ে তৃপ্তি করে খেতে শুরু করলো। ভাতের সাথে আচারের সেই টক ঝাল স্বাদটা যেন এই মুহূর্তে তার কাছে অমৃত মনে হচ্ছে। ঠিক সেই সময় পানির পিপাসা পাওয়া হিমি খান নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলেন। ভেতরে ঢুকতে তিথির কাণ্ড দেখে তিনি অবাক হয়ে থমকে গেলেন। তিথি আয়েশ করে আচার দিয়ে ভাত খাচ্ছে। তিনি ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, আরে তিথি, তুই এই সময় আচার দিয়ে ভাত খাচ্ছিস কেন? বাড়িতে এত মাছ মাংস আইটেম রাখা, তনুজাবাবু কত করে তোকে ডাকলো আর তুই এসব ফেলে টক খাচ্ছিস? হিমি খানের সরাসরি প্রশ্নে তিথি ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। মুখের ভাবটা কোনো রকম গিলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। একটু অপ্রস্তুত হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আসলে আম্মু, সবসময় তো মাছ মাংস আর রিচ ফুড দিয়ে খাই। আজকে কেন জানি এসব একটু ভালো লাগছে না। হুট করে মনে হলো অন্য কিছু খাই, তাই আচারটা বের করলাম আর কি। হিমি খান এবার গভীর সন্দেহ নিয়ে তিথির দিকে তাকালেন। তিথি ভালো করেই জানেন তিথি আগে কখনো টক বা আচার দিয়ে ভাত খেতে পছন্দ করতো না। তিনি এক পা এগিয়ে এসে ভুরু কুচকে বললেন, কিন্তু তুই তো আগে কখনো টক দিয়ে ভাত খেতে পারতিস না, আর তো আবার টক খেলে দাঁত টকিয়ে যায়। আজকে হঠাৎ এত রুচি এলো কোত্থেকে? হিমি খানের জেরা শুনে তিতির মনে হলো সে বুঝি এবার নিশ্চিত ধরা পড়ে যাবে। তার কপালে সামান্য ঘাম জমে উঠল। সে আবারও সেই জোরপূর্বক হাসি ধরে রেখে চটজলদি জবাব দিল, আরে আম্মু, আগে খাইনি বলে কি এখন খেতে পারবো না? আসলে অনেকদিন পর আচারের গন্ধটা নাকে আসতে মন চাইলো, জিভে জল চলে এলো, তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগছে না কিন্তু। হিমি খান তিথির মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কি যেন একটা ভাবলো, তারপর ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা যা, তোর যা খেতে ইচ্ছে হয় তাই কর। হিমি খান আর কথা বাড়ালেন না। তিনি জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলেন এবং ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে গেলেন। তিনি চলে যেতে তৃপ্তি প্লেটটা পাশে রেখে নিজের বুকে হাত দিয়ে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার হৃৎপিণ্ড তখনও ধকধক করছে। ফিসফিস করে বলল, উহ, যা বাবা, এ যাত্রায় বেঁচে গেলে। আম্মু যেভাবে তাকাচ্ছিল আমি তো ভেবেছিলাম সব বুঝে ফেলবে। রাত 10টা। রাতের আধার ঘন হয়ে চারপাশে ঢেকে যাচ্ছে। তুরা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে, কিন্তু তার মনে পড়ে আছে অন্য কোথাও। বাম হাতের ফোনটা সে বারবার অন করে স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রৌদ্র কি এখনও পৌঁছেনি? কেন সে কোনো কল করে বা মেসেজ দিচ্ছে না? অপেক্ষার প্রতিটা সেকেন্ডও যেন তুরার কাছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। হঠাৎ তুরার হাতে ফোনটা টুং টুং করে শব্দ করে বেজে উঠল। খুশিতে তুরার বুকটা ধক করে উঠল। সে দ্রুত স্ক্রিনে তাকিয়ে দেখে রৌদ্রের মেসেজ। মেসেজটা পড়ে তুরার ঠোঁটে এক চিলতে হাসি ফোটা উঠল। আমার বাবুর আম্মু, এত চিন্তা করতে হবে না, বাবুর আব্বু ঠিকমতো চলে এসছে। এখন আর ওভাবে মন খারাপ করে মুখটা গোমড়া করে রেখো না তো, একটু হাসো। রৌদ্রের পাগলামি ভরা মেসেজ দেখে তুরার সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। লোকটা আসলেই তার মনের সব খবর রাখতে পারে। তুরা তড়িঘড়ি করে রিপ্লাই গেল, পৌঁছেছেন আপনি? ওপাশ থেকে প্রায় সাথে সাথে উত্তর দিল, মাত্র আসলাম। আই এম ফিলিং রিয়েলি টায়ার্ড। শরীরটা একদম চলছে না। আমি ফ্রেশ হয়ে হয়তো তোমাকে কল দিচ্ছি। ডোন্ট স্লিপ বিফোর মাই কল, ওকে? রৌদ্রের ক্লান্ত কথা শুনে তুরার মায়া হলো। সেও দোতলে, আচ্ছা ঠিক আছে, আপনি আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। ফোনটা বুকের সাথে চেপে ধরে তুরা দীর্ঘশ্বাস ফেলল। যাক, রৌদ্র অন্তত নিরাপদে পৌঁছে গেছে। আয়ান ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরে সারাদিন কাজের চাপ আর মনের ভিতরে অস্থিরতা তাকে যেন কুড়ে করে খাচ্ছে। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে আয়ান যখন চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো, তখন হঠাৎ তার নজর পড়ল চারপাশটা বড্ড বেশি ফাঁকা।
আয়ন লক্ষ্য করলো তিথি রুমে নেই। সে না যেতে রুমের কোনায় কোনায় চোখ বুলাল, কিন্তু কোথাও তিথির দেখা মিলল না। আয়ন মনে মনে ভাবলো হয়তো তিথি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখলো জায়গাটা শূন্য। রাত বাজছে অথচ তিথি ঘর নেই। এই চিন্তাটা আয়নকে হঠাৎ বিচলিত করে তুলল। সে অস্থির পায়ে তিথি সেই পুরনো রুমের সামনে গেল, কিন্তু দেখলো তালা জড়ানো। আয়ন বুঝতে পারছে না এত রাতে তিথি কোথায় যেতে পারে। হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা। ধীর পায়ে ছাদে উঠে পা বাড়াতে তার শরীরে গতি থমকে হলো। ছাদের এক কিনারে গ্রিল ধরে তিথি একাকে দাঁড়িয়েছে। রাতের দক্ষিণে হাওয়া তার লম্বা চুলগুলো এলোমেলো উঠছে, যেন এক বিষণ্ণ পরী দাঁড়িয়ে আছে আকাশের নিচে। আকাশ পা টিপে টিপে তিথির দিকে এগোতো, কিন্তু কয়েক কদম যেতে তার পা জোড়া থমকে গেল। তিথির গলা করুণ সুর বাতাসে ভেসে আসলো, আয়নের বুক আসছে। তিথি চোখ বন্ধ করে আকাশের চাঁদকে সাক্ষী রেখে আপন মনে গেয়ে উঠল, যেটুকু সময় তুমি থাকো কাছে। আয়ান তিথির এই করুণ সুরে গান শুনে বুকের ভেতরে এক তীব্র দহন অনুভব করলো। সে আর নিজেকে সামলাতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পা ঘুরিয়ে চলে আসতে চাইল। ঠিক সেই মুহূর্তে তিথির অস্ফুট কণ্ঠস্বর কিছু শোনার পর আয়ান থমকে দিল। তিথি একা একা কার সাথে কথা বলছে সেই কৌতূহল আয়ানকে এক পাও নড়তে দিল। আয়ান একটু এগিয়ে গিয়ে বেশ কৌতূহল নিয়ে শুনতে লাগলো তিথির কথা। এদিকে তিথির চোখ থেকে তখন শ্রাবণের মতো অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে নিজের পেটে দুই হাত পরম মমতায় রেখে পরম আবেগে বলতে লাগলো, বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জানো বাবা, তুমি এই পৃথিবীতে আলো দেখতে আসছো। এই খবরটা তোমার হতভাগী মাম্মাম ছাড়া আর কেউ জানে না। এমনকি তোমার বাবাও এই খবরটা জানে। জানো শোনা, তোমার বাবা আমার উপর পাহাড় সমান অভিমান করে আছে। আমার সাথে কথা পর্যন্ত বলে না। আমাকে দেখলেই ঘৃণা দূরে চলে যায়। আমি চাইলেও তোমার কথা তোমার বাবাকে বলতে পারছি না, কারণ আমি এক মস্ত বড় অপরাধের বোঝা কাঁধে নিয়ে চলছি। আমার সেই ভুলের শাস্তি আজ তোমাকে আর আমাকে দুজনকে পেতে হচ্ছে। তোমার মাম্মাকে ক্ষমা করে দিও শোনা। আমি তোমাকে তোমার বাবার অধিকারটুকু দিতে পারছি না। চলবে নির্লজ্জ ভালোবাসা পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে। সবাই নির্লজ্জ ভালোবাসা চাচ্ছ, আর 3খানা পর্ব আমি দিব। হয় 2খানা নাহলে 3খানা, তাতে শেষ করে দেব। যদি ভালো ভিউ হয় তাহলে আমি কন্টিনিউ দেবো। আর কলঙ্কের কারুকাজ ওই গল্পটা চলতে থাকবে। আর আকাশ প্রিয়া কালকে শেষ পর্ব দেব। সাজের মায়েরাও দেব। চ্যানেলের সাথে জুড়ে থাকো অবশ্যই। মানে যার যে গল্পটা পছন্দ হয়েছে এবং চ্যানেলের সাথে থেকেছেন তারা সম্পূর্ণ এন্ড অবধি পাবেন।